সো তোমরা জানো যে কোনো স্ফিয়ার যদি তার রেডিয়াস আর হয় তার ভলিউম হচ্ছে 4/3 আর কিউব। তো সেক্ষেত্রে আর্থও কিন্তু একটা স্ফেরিক্যাল শেপড বডি। তো সেক্ষেত্রে আর্থেরও একটা রেডিয়াস কিন্তু আছে। দিস ওয়ান ইজ দ্য রেডিয়াস অফ আর্থ। এখন এই আর্থের ম্যাস যদি এম হয় তাহলে আর্থের ম্যাসটাকে ডিটারমাইন করার জন্য আমাদের যে ইকুয়েশনটা লাগবে সেই ইকুয়েশন ডেরাইভ করতে আমরা পারি কি না সেটা আমরা দেখব। আমরা ক্লাস 6-7-এ পড়েছি ডেনসিটি ইকুয়ালস ম্যাস বাই ভলিউম। ডেনসিটি ইকুয়ালস ম্যাস বাই ভলিউম, ম্যাসকে ভলিউম দিয়ে ডিভাইড করতে হয়। সো ইন দিস কেস আমরা ডেনসিটিকে রো দিয়ে ডিফাইন করব, আর ম্যাস হচ্ছে আমাদের ক্যাপিটাল এম আর ভলিউম হচ্ছে ভি। তাহলে ম্যাস অফ দ্য আর্থ হবে রো ইন্টু ভি, যেখানে রো হচ্ছে ডেনসিটি অফ আর্থ, এটা হচ্ছে ম্যাস অফ দ্য আর্থ। সো আমরা এটাকে কি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করলাম। এটা হচ্ছে ডেনসিটি অফ আর্থ, এটাকে আমরা কি বলছি রো। রো মানে হচ্ছে ডেনসিটি অফ আর্থ। তাহলে এই সিম্বলটার সাথে তোমরা আগে থেকেই পরিচিত রোর সাথে। তাহলে এটা হচ্ছে ডেনসিটি অফ আর্থ, আর ভি হচ্ছে ভলিউম অফ আর্থ। ভি হচ্ছে কি ভলিউম অফ আর্থ। তাহলে ডেনসিটি অফ আর্থ আর ভলিউম অফ আর্থ এই দুইটার প্রোডাক্টকেই আমরা কি ম্যাস অফ আর্থ বলতে পারবো। কিন্তু আমরা একটু আগে দেখেছি আর্থ হচ্ছে স্ফেরিক্যাল শেপড, তাহলে আর্থের ভলিউমটা কি হবে? যদি এটার সাথে কম্পেয়ার করি, যে কোনো স্ফেরিক্যাল বডির সাথে কম্পেয়ার করলে ভলিউম অফ আর্থ, এটা ক্যাপিটাল ভি দিলাম, ক্যাপিটাল ভি হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, কারণ এখানটায় রেডিয়াস অফ আর্থ হচ্ছে ক্যাপিটাল আর। তো সেক্ষেত্রে আমরা এই ভিটাকে যদি এই 4/3 পাই আর কিউব দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে আরেকটা নতুন এক্সপ্রেশন পাচ্ছি, এবং সেটা হচ্ছে ম্যাস অফ দ্য আর্থ ইকুয়ালস রো ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। পাচ্ছি না এটা? সো এটাকে যদি একটু সাজিয়ে লিখি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো, রোটাকে শেষে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে। তাহলে ম্যাস অফ দ্য আর্থ বের করার ফর্মুলা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, অনেক সময় কাজে লাগবে। সো ম্যাস অফ দ্য আর্থ বের করতে আমাদের এই ফর্মুলাটা আমাদের জন্য হেল্পফুল। সো আমি এর আগেও তোমাদের দুইটা ফর্মুলা দেখিয়ে দিয়েছিলাম। এখন ম্যাস অফ দ্য আর্থের জন্য এই ফর্মুলাটা তোমরা, যেগুলো আমি এভাবে বক্স করে দেবো, সেগুলো অবশ্যই একটু মুখস্থ করে রাখার চেষ্টা করতে হবে। তো একটু আগে আমরা যে এক্সপ্রেশনটা দেখেছিলাম সেই এক্সপ্রেশনটা ছিল স্মল জি, দ্যাট ইজ মানে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের একটা, এই গত লাস্ট যে পেজে যেটা আমি দেখালাম যে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের জন্য একটা ইকুয়েশন ছিল। সেই ইকুয়েশনটা ছিল ক্যাপিটাল জি ইন্টু ম্যাস অফ আর্থ, এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 6.7 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক সময় এই ভ্যালুটা কোয়েশ্চেনে দেয় না। সো সেক্ষেত্রে যদি তোমরা মাথায় না রাখো তাহলে ভুল হয়ে যাবে। আর নিচে আর স্কোয়ার। এখন আমরা কিন্তু এই ক্যাপিটাল এম, দ্যাট ইজ ম্যাস অফ আর্থের ভ্যালু জানি, এবং সেটা হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো। সো এটা আমরা একটু রিপ্লেস করব এম এর জায়গায়। সো জি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো, নিচে আর স্কোয়ারটা আছেই। এখন এই আর স্কোয়ার আর আর কিউব যদি আমি কেটে দিই, উপরে থাকবে একটা আর, তাহলে কি থাকছে মেইনলি 4/3 পাই থাকছে, তারপরে আর থাকছে একটা, দেখো এই এখানে আর কিউব ছিল আর, সো এই আরটা কিন্তু এই জায়গা থেকে গিয়েছে। সো সেক্ষেত্রে 4/3 পাই আর, তারপরে জি আছে, তারপরে কি রো আছে। সো পাই আর জি রো, ঠিক আছে, 4/3 পাই আর জি রো। সো জি এর ভ্যালু মাঝে মাঝে আমাদেরকে, যদি আমাদের ম্যাস দেওয়া না থাকে, ম্যাস দিলে তো আমরা জি এর ভ্যালু কীভাবে বের করব? দেখো জি এর ভ্যালু ম্যাস দেওয়া না থাকলে, ম্যাস দেওয়া থাকলে জি এম
বাই আর স্কোয়ার। এখানটায় এই স্মল জি দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু যদি আমাদেরকে কেউ বের করতে বলে, তাহলে এখানে আর এর উপর স্কোয়ার আছে, তো তাহলে আমাদের এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ম্যাস অফ আর্থ অ্যান্ড রেডিয়াস অফ আর্থ হলেই চলে। কিন্তু যদি কখনো না দেয়, যদি কখনো ম্যাসটা না দেয়, ঠিক আছে, তখন আমরা কি করব? তো তখন আমরা জি এর ভ্যালু এই ফর্মুলা দিয়ে বের করব। তাহলে এটা একটা তো ফর্মুলা হলো, ঠিক আছে, জি ইকুয়ালস জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আরেকটা ফর্মুলা হচ্ছে কি, জি ইকুয়ালস 4/3 পাই আর জি রো। সো এগুলোর কার পরিচয় কি তোমরা অলরেডি শিখে ফেলেছো। যেমন এখানটায় যে জি এর পরিচয় হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে, পাই তো পাই, আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, রো হচ্ছে ডেনসিটি অফ আর্থ। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি কোনো অবজেক্ট আমাদের সারফেসে থাকে, দ্যাট ইজ, আমি প্রথমেই বলতেছিলাম যে এটা এটা আসলে আমরা হাইটের ইফেক্ট পড়ছি, মানে কত হাইটে আমার ইয়ে থাকলে, অবজেক্ট থাকলে, আর্থের সারফেসে থাকলে সেই অবজেক্টের উপর জি এর ভ্যালু কী রকম হতে পারে, আর্থ থেকে উপরে গেলে জি এর ভ্যালু কী রকম হতে পারে, আবার আর্থের নিচে গেলে জি এর ভ্যালু কী রকম হতে পারে, সেই ইফেক্টটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা 4/3 পাই আর জি রো এই পর্যন্ত আমরা দুইটা ফর্মুলা কিন্তু শিখেছি এবং দুইটাই জি এর ভ্যালু বের করার ফর্মুলা। তো সেক্ষেত্রে একটু তোমরা কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওগুলো দেখতে হবে। আর কেউ কেউ ভিডিও দেখাই না, না দেখে বলে যে স্যার এটা পারি না, এটা তো আমি বুঝতেই পারতেছি না। তার মেন কারণ হচ্ছে আসলে সে বাসায় বসে বসে ভিডিও দেখে নেই, হয়তো টিভি দেখেছে, নাহলে ইউটিউবে অন্য ভিডিও দেখেছে, ঠিক আছে, গান শুনেছে। তো এরকম করলে হবে না, কারণ তুমি যদি শুধু এই একবার ভিডিও দেখেই তুমি বলো যে হ্যাঁ স্যারের ক্লাসটা হয়ে গেছে শেষ, তা না, তোমাকে কিন্তু যা লিখছি সেই ভিডিওটা দেখে তোমাকে আবার লিখতে হবে। যদি তুমি এই ভিডিও দেখে আর না লিখো, তাহলে তোমার এই এই জিনিস আর তোমার মাথায়ও থাকবে না, আর 2 দিন পরে তোমাকে বলতেই হবে স্যার আর একটু বুঝায় দেন, বুঝি নাই, ঠিক আছে। সো এগুলো যাতে না হয় সেই চেষ্টাটাই করো, একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা। তাহলে ইফেক্ট অফ, আমি যেটা বুঝাচ্ছিলাম, ইফেক্ট অফ হাইট অন ভ্যালু অফ জি, ভ্যালু অফ জি। তাহলে ভ্যালু অফ জি এর উপরে ইফেক্ট অফ হাইট কিভাবে কাজ করে সেটা আমরা একটু জানতে চাই। তো ধরো যে অন সারফেস অফ আর্থ, ধরো যে এই হচ্ছে আর্থ, এই হচ্ছে আর্থের সারফেস। এখন এই জায়গায়, যে জায়গায় আমি এখন দাঁড়ায় আছি এই আর্থের সারফেসের উপরে, তো এই ঠিক জাস্ট অন সারফেস অফ আর্থ ভ্যালু অফ জি কত হবে? তো জাস্ট অন সারফেস অফ আর্থ আমাকে কিন্তু আর্থের ভিতরেও যেতে হয়নি। এইখানটায় ধরো যে মাটি সরিয়ে আর্থের সেন্টারের দিকে যাব, মানে এক্সকাভেটিং করে, ঠিক আছে, সেটা আমাকে করতে হয়নি, বা আমি এরোপ্লেন নিয়ে উপরে উঠি নাই, জাস্ট আমি আর্থের সারফেসের উপরে দাঁড়িয়ে আছি। তাহলে এটা একটু টোটালি ইয়ে করে দিলাম, সার্কুলার করে দিলাম যাতে স্ফিয়ার মনে হয়। তাহলে অন দ্যাট টাইম দেখো আর্থের সেন্টার থেকে আমার যে রেডিয়াসটা সেটা আমি এইভাবে ডট ডট করে দিচ্ছি, এবং সেইটা আর্থের সেন্টার থেকে সারফেস পর্যন্ত ডিস্টেন্স, মানে আর্থের সেন্টার থেকে আমার পর্যন্ত ডিস্টেন্স, মানে আর্থের সেন্টার থেকে সারফেস পর্যন্ত ডিস্টেন্স, সেটা হচ্ছে আর। যদি কোনো একটা অবজেক্ট আর্থের সারফেসেই থাকে, তাহলে তার উপর আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে ম্যাস অফ আর্থ, এই আর্থের ম্যাস হচ্ছে এম, আর রেডিয়াস হচ্ছে আর। আর জি তো তোমরা জানোই, জি এর ভ্যালু বারবার লিখে দিচ্ছি যাতে মনে থাকে, জি এর ভ্যালু হচ্ছে 6.7 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এটা একটু মাথায় রেখো। এখন এটাকে আমরা আরেকভাবে এক্সপ্রেস করা শিখলাম। কোথায় শিখলাম? এইটা, এই ভ্যালুটা কোথায়? অন সারফেস অফ আর্থ। এই জি এর ভ্যালু কোথায়? অন সারফেস অফ আর্থ। আর্থ সারফেসে এই জি এর ভ্যালুটা অ্যাক্টিভ, আর্থ সারফেসে। তাহলে এই জি এর ভ্যালুটাকে আবার আমরা একটু কিভাবে লিখেছি?
আমরা একটু মডিফাইড করে লিখেছি, একটু আগেই আমি সেটা দেখিয়েছি কিভাবে লিখতে হয় মডিফাইড করে, এবং সেটা হচ্ছে কি 4/3 পাই আর জি রো। সো আমরা এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি আর্থের সারফেসে ভ্যালু অফ জি সেটার বের করার জন্যে, ঠিক আছে। এবং এগুলোর সাথে রিলেটেড এই দুইটা ফর্মুলা যদি মনে রাখি, এগুলোর সাথে হয়তো জি দিয়েই দিল, ম্যাস অফ আর্থ বের করতে বলল, পারবো আমরা। হয়তো এখানটায় এই ডেনসিটি অফ আর্থ দিয়ে দিল, রেডিয়াস অফ আর্থ জানা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে ম্যাস অফ আর্থ বের করতে দিতে পারে, ঠিক আছে। তো এখান থেকেও আমরা ম্যাস অফ আর্থ বের করে ফেলতে পারবো যদি আমরা এখানটায় ধরো যে সবগুলো জানি, ডেনসিটি জানবো, ডেনসিটি জানি আর্থের ভলিউমকে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলেই ম্যাস অফ আর্থ বের করা যাবে। সো এইখানটায় যে কোনো আননোন আমরা বের করতে পারবো ডিপেন্ডিং অন দ্য ভ্যালুস গিভেন। সো যেসব ভ্যালু দেওয়া থাকবে সেগুলো নেচারের উপর ডিপেন্ড করে আমরা যে কোনো ভ্যালু বের করতে পারবো। তাহলে এটা তো গেল সারফেস অফ আর্থ। তাহলে আমরা যদি সারফেসের উপরে যাই, অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ, অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ যদি যাই, কি ধরনের ঘটনা ঘটতে পারে? অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ, সারফেস অফ আর্থ, তাহলে আমাদের এটা হচ্ছে একটা নতুন পয়েন্ট। নতুন পয়েন্টটা কি বলতেছে? যে আমরা এই সারফেস অফ আর্থের উপরে যেতে চাই। তাহলে সারফেস অফ আর্থের উপরে যদি যাই তাহলে কেমন হয় ব্যাপারটা? ধরো যে আমাদের একটা অবজেক্ট, ঠিক আছে, আমরা আর্থ থেকে একটা হাইটের উপরে নিয়ে গেছি। সো দিস ওয়ান ইজ দ্য আর্থ, এটা হচ্ছে আর্থের সেন্টার ও, এটা হচ্ছে আর্থের রেডিয়াস আর। এখন এই আর্থের সারফেস পর্যন্ত তো তুলেইছি সেই অবজেক্টটাকে আরও উপরে উঠিয়েছি। ধরো যে এই অবজেক্টটার পজিশন হচ্ছে এইখানটায়, এই হচ্ছে যার ম্যাস হচ্ছে স্মল এম। তো এই যে আর্থের সারফেস থেকে তার যে হাইটটা সেটা হচ্ছে স্মল এইচ। তাহলে আর্থের সারফেস থেকে এই যে বডিটা এই জায়গায় ধরো যে একটা বেলুন উড়ছে, সেই বেলুনের যে হাইট আর্থের সারফেস থেকে সেটা ধরলাম এইচ। এখন এই বেলুনের উপরে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কতটুকু ইফেক্টিভ, তার মানে এর উপরে স্মল জি এর ভ্যালু কতটুকু ইফেক্টিভ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা তো জানি, কি জানি, যে অন সারফেস আমরা শিখেছি, অন সারফেস, সারফেস আমরা কি শিখেছি? জি ইকুয়ালস জিএম বাই আর। এই আর হচ্ছে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট। সো এইটা যখন শিখেছি তখন এই অবজেক্টটা কোথায় ছিল? এইটা ছিল আর্থ, এটা হচ্ছে সেন্টার অফ আর্থ, এটা হচ্ছে আর্থের রেডিয়াস, আর এই জায়গায় অবজেক্টটা ছিল, দ্যাট ইজ আর্থের রেডিয়াস অ্যান্ড হাইট অফ দ্য অবজেক্ট দুইটাই সেম ছিল। সো এইখানটায় সো ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড অবজেক্টকে আমরা আর্থের রেডিয়াস দিয়েই ডিনোট করেছি। কিন্তু এখন তো ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড অবজেক্ট সেটা তো আর আর্থের রেডিয়াস দিয়ে ডিনোট করা যাবে না, এতটুকু হচ্ছে আর্থের রেডিয়াস। কিন্তু এখন ডিস্টেন্স কিন্তু সেই বডিটার দেখো বেড়ে গিয়েছে, এবং টোটাল ডিস্টেন্স যদি বলি আমরা, যে ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ আর্থ অ্যান্ড দ্যাট স্মল অবজেক্ট, সেটা কিন্তু আমরা ইন টোটালি কি বলতে পারবো? সেই ডিস্টেন্সটা কিন্তু এখন আর এইচ বা আর না, বরঞ্চ আর আর এইচ অ্যাড আপ করলে যা ডিস্টেন্স হয় সেটাই হচ্ছে এই আর্থ সারফেস থেকে উপরে। ধরো যে আর্থ সারফেস থেকে উপরে কে যেতে পারে? হয়তো একটা এরোপ্লেন যাচ্ছে, ঠিক আছে, অথবা একটা বেলুন যাচ্ছে, ঠিক আছে, বেলুন উঠছে। তাহলে ওই বেলুন বা এরোপ্লেনের উপরে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু কী হবে সেটা জানার জন্য আমার আর্থ থেকে সেই বেলুন বা সেই এরোপ্লেনের হাইটটা জানা খুবই দরকার। এবং সেই হাইটটা আমি কি পাচ্ছি? নট আর। আগে যখন এই মানুষটা ঠিক আর্থের সারফেসে ছিল তখন আমি বলেছি আর্থের সেন্টার থেকেই ওই মানুষটার ডিস্টেন্স ছিল কি? শুধু আর। তো সেক্ষেত্রে আমি ডিস্টেন্সটাকে শুধু আর বলেছি এবং জি এর ভ্যালু বলেছি জিএম বাই আর স্কোয়ার। তো এখন কিন্তু আর এটা বলতে পারবো না। সো অন এইচ হাইট, অন এইচ হাইট,
ফ্রম সারফেস, সারফেস থেকে এইচ হাইট উপরে, ঠিক আছে, ফ্রম সারফেস গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের যে ভ্যালু হবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের যে ভ্যালু সেটাকে আমরা জি দিয়ে ডিনোট করব, এবং জি হবে এখানটায় উপরে জিএম তো ঠিক থাকবে, কারণ এইটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে ক্যাপিটাল এম, ম্যাস অফ আর্থ, এই দুইটা ঠিকই থাকবে, এই দুইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আগে ছিল আর, এখন হয়ে গেছে কি আর প্লাস এইচ। সো সেক্ষেত্রে আমরা জি ইকুয়ালস জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তার মানে একটা সার্টেন হাইট উপরে, মানে আর্থ সারফেস থেকে একটা সার্টেন হাইট উপরে কোনো অবজেক্ট যদি থাকে, তাহলে তার উপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু হবে জি ইকুয়ালস জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। সো এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ ম্যাথস করব আমরা।